শেখ হাসিনার মৃত্যুদণ্ড খুবই উদ্বেগজনক মন্তব্য শশী থারুরের। সৌদি আরবের কাছে F-35 বিক্রি করবে যুক্তরাষ্ট্র, যুবরাজের সফরের আগে বললেন ট্রাম্প। ইউক্রেনকে 100 রাফাইল যুদ্ধবিমান দিচ্ছে ফ্রান্স। পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি সহায়তা করবে যুক্তরাষ্ট্র। রাশিয়ার ড্রোন হামলা ঠেকাতে এখনও প্রস্তুত নয় ইউরোপ, বললেন EU প্রতিরক্ষা প্রধান। পাকিস্তানের নির্দেশেই শেখ হাসিনার রায় হয়েছে, বললেন শুভেন্দু। PA কর্মকর্তাদের বেছে বেছে হত্যার হুমকি দিলেন বেন গভীর। ট্রাম্পের গাজা পরিকল্পনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন। ট্রাম্পের গাজা পরিকল্পনায় নিরাপত্তা পরিষদের অনুমোদন প্রত্যাখ্যান হামাসের। মাদুরোর সঙ্গে সরাসরি আলোচনায় রাজি ট্রাম্প, সেনা মোতায়েনেরও সম্ভাবনা। ক্যারিবীয় উপকূলে সামরিক পরিস্থিতি আরও বাড়াল যুক্তরাষ্ট্র। ভারতীয়দের জন্য ভিসা মুক্ত প্রবেশাধিকার স্থগিত করল ইরান। ভারত এখন উন্নত দেশে পরিণত হওয়ার আকাঙ্ক্ষায় অস্থির, বললেন মোদি। দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে $2000 করে নিয়েছে রহস্যময় সংস্থা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় খুবই উদ্বেগজনক, এমন মন্তব্য করলেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা শশী থারুর। এই রায় তাকে আতঙ্কিত করেছে বলেও দাবি করেন তিনি। শশী থারুর সাংবাদিকদের বলেন, আমি দেশের ভেতরে হোক বা বাইরে মৃত্যুদণ্ডের পক্ষে নই, তাই এই রায় আমাকে বিশেষভাবে আতঙ্কিত করেছে। তিনি আরও বলেন, অন্য দেশের বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য করা ঠিক নয়, তবে এটাও ঠিক যে এটা কোনো ইতিবাচক ঘটনা নয়, তা বলতেই হবে। এটি অত্যন্ত উদ্বেগজনক। বিবিসি জানায়, হাসিনার এই মৃত্যুদণ্ড ভারতকে জটিল পরিস্থিতিতে ফেলেছে। তারা বলেছে, এখন হাসিনাকে ফেরত পেতে বাংলাদেশ আরেকটি প্রত্যর্পণ অনুরোধ ইস্যু করবে, যা এরই মধ্যে বাংলাদেশ করেছে। সৌদি আরবের কাছে যুক্তরাষ্ট্রের তৈরি F-35 যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনা করা হচ্ছে, এমন ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউস সফরের আগের দিন তিনি জানান, এই বিষয়টি বৈঠকে আলোচনা হবে। রয়টার্স জানায়, সৌদি আরব ইতোমধ্যে 48টি F-35 কেনার অনুরোধ করেছে, যা বহু বিলিয়ন ডলারের চুক্তি হতে পারে এবং মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। রিয়াদ তাদের বিমান বাহিনী আধুনিকীকরণ ও ইরানের হুমকি মোকাবেলায় দীর্ঘদিন ধরে এই জেট চাইছে। মার্কিন কর্মকর্তারা জানান, পেন্টাগন কয়েক মাস ধরে সম্ভাব্য লেনদেন নিয়ে কাজ করছে। তবে যুক্তরাষ্ট্র সবসময় নিশ্চিত করে যে ইসরায়েল আঞ্চলিক প্রতিযোগীদের তুলনায় উন্নত মার্কিন অস্ত্রের সামরিক অগ্রাধিকার বজায় রাখে। ইউক্রেনকে 100টিরও বেশি রাফাইল যুদ্ধবিমান দেবে ফ্রান্স। এর পাশাপাশি কিয়েভকে এয়ার ডিফেন্স সিস্টেম, প্রয়োজনীয় গোলাবারুদ এবং ড্রোনও দেবে প্যারিস। এই সরঞ্জাম আগামী 10 বছরে ধাপে ধাপে হস্তান্তর করা হবে। ফ্রান্সের ভিল্লা কুবলে শহরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে চুক্তি সইয়ের পর জেলেনস্কি বলেন, তারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স ব্যবস্থার একটি পেতে চলেছেন। বিশ্লেষকদের মতে রাশিয়ার মাসিক গ্লাইড বোমা হামলার মুখে ইউক্রেনের জন্য এই সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাক্রো জানান, রাফাইল ড্রোন ও প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনীয় বাহিনীকে আরও সংগঠিত করবে। ফ্রান্স এই চুক্তিকে কেবল সামরিক নয়, বরং রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ বলেও উল্লেখ করেছে। পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরবকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট জানান, সৌদি আরবের সঙ্গে সিভিল পারমাণবিক শক্তি ও প্রযুক্তিতে দীর্ঘমেয়াদী সহযোগিতার চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। রয়টার্স জানায়, সব ঠিক থাকলে হোয়াইট হাউসেই এই চুক্তি সই হবে। মার্কিন আইনে অন্য দেশের কাছে গুরুত্বপূর্ণ পারমাণবিক উপকরণ রপ্তানি করার আগে 1-2-3 এগ্রিমেন্ট বাধ্যতামূলক, যা নিশ্চিত করে প্রযুক্তি শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হবে। সৌদি সব শর্ত মেনে নেওয়ার জন্য প্রস্তুত। এই চুক্তি সৌদি ভিশন 2030 পরিকল্পনার অংশ, যা জ্বালানি উৎস বৈচিত্র্যকরণ ও কার্বন নির্গমন কমিয়ে শক্তির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করবে। 1-2-3 এগ্রিমেন্ট সাধারণত এমন শর্ত রাখে যাতে বলা হয় পারমাণবিক প্রযুক্তি শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হবে এবং প্রসার এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাপনা থাকবে। রাশিয়ার সম্ভাব্য ড্রোন হামলা কার্যকরভাবে মোকাবিলা করার জন্য ইউরোপ এখনও প্রস্তুত নয়, এমন মন্তব্য করলেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা কমিশনার আন্দ্রিউস কুবিলিউস। তিনি বলেন, ইউরোপের উচিত ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত সক্ষমতাকে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা, তা না হলে এটি একটি ঐতিহাসিক ভুল হবে। ন্যাটো সেপ্টেম্বর মাসে পোল্যান্ডের রুশ ড্রোন ভূপাতিত করার পর ড্রোন প্রতিরক্ষা জোরদারের উদ্যোগ নিয়েছে, তবে ধীরগতিতে। কুবিলিউস জোর দেন, ইউক্রেনের অভিজ্ঞ সেনা ও সক্ষমতাকে ইউরোপীয় প্রতিরক্ষা কাঠামোয় কাজে লাগানো জরুরি। এছাড়া ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা করছে যুদ্ধ শেষে পুতিন ন্যাটো দেশে হামলার চেষ্টা করতে পারেন। শেখ হাসিনার রায়ের পেছনে পাকিস্তানের প্রভাব রয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবরে ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এমন প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, এটা পাকিস্তানের নির্দেশেই হয়েছে, এটা কার্যকর হওয়ার সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশি হলেও বাঙালির সংস্কৃতির সঙ্গে যুক্ত এবং তিনি একজন প্রগতিশীল মুসলমান। হাসিনা কখনোই চরমপন্থার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলেও মন্তব্য করেন শুভেন্দু। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক পৃথক বিবৃতিতে জানায়, তার বিষয়টি পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ সম্পর্কিত যে কোনো পরিস্থিতিতে ভারত সবসময় শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণ ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান নেয় বলে উল্লেখ করে তারা।
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া এগোলে ফিলিস্তিন কর্তৃপক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বেছে বেছে হত্যা করার হুমকি দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। সম্প্রতি দলের এক সভায় তিনি বলেন, জাতিসংঘ এ পথে অগ্রসর হলে উচ্চপদস্থ পিএ কর্মকর্তাদের একজন একজন করে নির্মূল করা ছাড়া উপায় থাকবে না। ফিলিস্তিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রেসিডেন্টের কার্যালয় এই মন্তব্যকে রাষ্ট্রীয় পর্যায়ের উস্কানি বলে নিন্দা জানিয়েছে। মার্কিন পরিকল্পনার ভিত্তিতে নিরাপত্তা পরিষদ গাজায় আন্তর্জাতিক বাহিনী ও ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের কাঠামোর কথা উল্লেখ করায় ইসরায়েলি নেতৃত্ব এটিকে হুমকি হিসেবে দেখছে। বেন গভির আরও দাবি করেন, প্রয়োজনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকেও গ্রেফতার করা হবে, যদিও আন্তর্জাতিক মহল তার বক্তব্যকে উস্কানিমূলক ও বিপজ্জনক বলে সমালোচনা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা গাজা শান্তি পরিকল্পনায় অনুমোদন দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। পরিকল্পনায় ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন এবং নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনী গঠনের কথা বলা হয়েছে। এতে আইএসএফ এর দায়িত্ব হবে অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র অপসারণ, সন্ত্রাসী অবকাঠামো ভাঙা ও বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। বিবিসি জানায়, সোমবার নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ভোট দেয় ১৩টি দেশ। এর মধ্যে ছিল যুক্তরাজ্য, ফ্রান্স ও সোমালিয়া। কোনো দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়নি। এদিকে ভোটদানে বিরত ছিল রাশিয়া ও চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনায় সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্রের উত্থাপিত খসড়া প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদন করলেও তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে হামাস। সংগঠনটি জানায়, এই নিষ্পত্তি ফিলিস্তিনিদের দাবি ও অধিকার পূরণে ব্যর্থ এবং গাজার উপর আন্তর্জাতিক কর্তৃত্ব আরোপের প্রচেষ্টা। তাদের দাবি, গাজার ভিতরে বিদেশি বাহিনী মোতায়েন বা প্রতিরোধ শক্তিকে নিরস্ত্র করার সিদ্ধান্ত নিরপেক্ষতা নষ্ট করবে এবং আন্তর্জাতিক বাহিনীকে ইসরায়েলের পক্ষাবলম্বী করে তুলবে। হামাস স্পষ্ট জানায়, তারা কোনো বিদেশি বাহিনী গ্রহণ করবে না। তবে ফিলিস্তিন কর্তৃপক্ষ এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে এবং বাস্তবায়ন প্রক্রিয়ায় অংশ নিতে প্রস্তুত বলেও উল্লেখ করেছে। ক্যারিবীয় অঞ্চলে চলমান সংকট নিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সঙ্গে সরাসরি আলোচনা করতে রাজি আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি জানান, সম্ভাব্য মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তিনি। যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরে সন্দেহভাজন মাদকবাহী নৌযান লক্ষ্য করে অভিযান চালাচ্ছে, যা মাদুরো ক্ষমতাচ্যুতির উদ্দেশ্যে বলছেন। ট্রাম্প বলেছেন, আকর্ষণীয় কোনো প্রস্তাব পেলে উত্তেজনা কমানো বিবেচনা করা হবে, তবে একই সঙ্গে সামরিক সংঘাতের জন্যও প্রস্তুত। তিনি কলম্বিয়ার কোকেন কারখানা ধ্বংসের ইচ্ছা প্রকাশ করেছেন। চলতি সপ্তাহে ২০তম হামলায় প্রায় ৮০ জন নিহত হয়েছে, তবে ট্রাম্প প্রশাসন প্রমাণ বা আইনি যুক্তি উপস্থাপন করেনি। ক্যারিবীয় উপকূলে সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক অপরাধ চক্র ও মাদক সন্ত্রাস ধ্বংসে অঞ্চলটিতে অভিযান চালানো হবে বলে জানিয়েছে মার্কিন সাউদার্ন কমান্ড। অভিযানে অংশ নিতে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী জাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিবীয় সাগরে পৌঁছেছে। অপারেশন সাউদার্ন স্পিয়ারের আওতায় মোতায়েন করা হয়েছে অন্তত ১২টি যুদ্ধজাহাজ ও ১৫,০০০ সেনা। যুক্তরাষ্ট্র জানিয়েছে, অভিযান ভেনেজুয়েলার মাদক কার্টেল দে লস সোলস ও অন্যান্য অপরাধী সংগঠন মোকাবেলায় হবে। ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা ও সামরিক পদক্ষেপের কারণে দুদেশের উত্তেজনা বেড়েছে, তবে সরাসরি হামলার কোনো ঘোষণা নেই। পাশাপাশি মাদুরো প্রশাসনের সঙ্গে কথোপকথনের ইঙ্গিত দিয়েছে মার্কিন সরকার। চাকরি বা তৃতীয় দেশে যাওয়ার মিথ্যা প্রতিশ্রুতিতে ভারতীয়দের ইরানে নিয়ে যাওয়ার একের পর এক ঘটনার পর দেশটি সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের ভিসামুক্ত প্রবেশাধিকার স্থগিত করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভিসামুক্ত সুবিধা ব্যবহার করে বহু ভারতীয়কে প্রতারিত করা হয়েছে এবং ইরানে পৌঁছে অনেককে মুক্তিপণের জন্য অপহরণও করা হয়েছে। এই পরিস্থিতিতে ইরান সরকার ২২ নভেম্বর ২০২৫ থেকে সাধারণ ভারতীয়দের জন্য ভিসামুক্ত সুবিধা বন্ধ করছে। এখন থেকে ইরানে প্রবেশ বা ট্রানজিটের জন্য ভারতীয়দের বাধ্যতামূলকভাবে ভিসা নিতে হবে। একই সঙ্গে ভ্রমণ ইচ্ছুকদের প্রতারক এজেন্টদের থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া দলগুলোকে ভারত বিশ্বাস করে বলে মন্তব্য করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারে নির্বাচনের ফল নিয়ে মোদী বলেন, ফলাফল দেখিয়েছে মানুষের প্রত্যাশা এখন অনেক বেশি এবং তারা সেই রাজনৈতিক দলগুলোকেই বিশ্বাস করে যারা সত্যিকারের উন্নয়নকে অগ্রাধিকার দেয়। তিনি আরও বলেন, ভারত এখন উন্নত দেশে পরিণত হওয়ার আকাঙ্ক্ষায় অস্থির। কেন্দ্রীয় বা রাজ্য সরকার সব সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। বিহারের ফল প্রমাণ করেছে মানুষ এমন রাজনৈতিক দলকে ভরসা করে যার উদ্দেশ্য সৎ এবং যারা জনগণের আশা পূরণে কাজ করে। মোদী মনে করেন, দেশ দ্রুত এগোচ্ছে এবং ভারতের উন্নয়ন মডেল বিশ্বে উদাহরণ হয়ে উঠছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা থেকে বের হওয়ার সুযোগ করে দেওয়া এক সংগঠনের বন্দোবস্তে দক্ষিণ আফ্রিকাগামী ফ্লাইটের প্রতিটি আসনের জন্য $২,০০০ করে গুনতে হয়েছে ১৩০ গাজাবাসীকে। বার্তা সংস্থা রয়টার্সকে গাজার দুজন বাসিন্দা বলেছেন, তারা ওই ১৩০ ফিলিস্তিনিদের মধ্যে ছিলেন যাদের গত সপ্তাহে গাজা থেকে বাসে করে ইসরায়েলি এক বিমানবন্দরে নেওয়া হয় এবং সেখান থেকে ফ্লাইটে চড়ে গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে পৌঁছান তারা। এদিকে এই ঘটনাকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ বলে মনে করছে দক্ষিণ আফ্রিকা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রোনাল্ড লামোলা বলেন, বিমানের আগমনের যে সন্দেহজনক পরিস্থিতি দেখা গেছে তা তদন্ত করছে দক্ষিণ আফ্রিকা কর্তৃপক্ষ।